দর্শক, যা আশঙ্কা করছিলাম যে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে ভয়ঙ্করভাবে অভিযোগের মাধ্যমে ভারত নতুন কোনো পরিকল্পনায় এগোয় কিনা, আমরা তারই ইঙ্গিত পাচ্ছি ভারতের বিভিন্ন গণমাধ্যমে যে নিউজগুলো আসছে নতুন করে, সেগুলোকে কেন্দ্র করে। ডক্টর আসিফ নজরুল সম্ভবত সেই সুযোগটি করে দিয়েছেন ভারতকে। তিনি কাশ্মীর হামলাকে কেন্দ্র করে বুধবার তার ফেসবুক পেজে যে পোস্ট শেয়ার করেছেন, যেখানে তিনি পরোক্ষভাবে ভারতকেই দোষারোপ করার চেষ্টা করছেন বা করেছেন এই হামলার পেছনে, সেটি তারা নানানভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছে। যেমন এই গণমাধ্যমগুলোতে তারা যে অভিযোগগুলো করছে, ডক্টর আসিফ নজরুল নাকি কাশ্মীর হামলার পরই আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন। ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে যে সফর করে গেলেন কাশ্মীর হামলার আগে, সেইখানেও নাকি কাশ্মীর নিয়ে আলোচনা হয়েছে। আমি যদি এক এক করে একটু বলি, যেমন জি নিউজ বলছে যে যেখানে কাশ্মীর হামলার জন্য ভারত সরাসরি পাকিস্তানি মদতপুষ্ট গোষ্ঠী জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে দায়ী করছে, সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা খুব কৌশল করে এর জন্য ভারত সরকারের প্রতি আঙুল তুললেন। আপনারা জানেন যে একটি পোস্ট শেয়ার করেছিলেন, তার মোটা দাগে কথা হচ্ছে কাশ্মীরে যেখানে হাই সিকিউরিটি মেনটেন করা হয়, সেখানে নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে জঙ্গিদের প্রবেশের কোনো ধরনের সুযোগ নেই। বেছে বেছে হিন্দু দেখে আক্রমণ করার অর্থ হচ্ছে এটি বিশাল একটি প্ল্যানিং, এবং এর পেছনে ভারতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ছাড়া এটি করার সুযোগ নেই, ইত্যাদি ইত্যাদি। তিনি অনেক কথা বলেছিলেন, মানে আরেকজনের পোস্ট শেয়ার করার মাধ্যমে তিনি এমনটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছিলেন, সেটি ভারতের গণমাধ্যমগুলো বলছে। আমি যদি সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে করা হয়েছে, একটি গণমাধ্যম বলছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল পহেলগাম হত্যাকাণ্ডের কয়েক ঘন্টা পরেই লস্করি তয়বার একজন শীর্ষস্থানীয় সদস্যের সাথে দেখা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এবং এখানে বলা হচ্ছে যে গোয়েন্দা কর্মকর্তারা এই বৈঠককে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হিসেবে মনে করছেন। এই ছবিটি দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে এই ছবিটি এডিটেড কিনা আমরা জানি না। যেখানে আসিফ নজরুলের পাশে আরো কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন, লস্করে তয়বার সত্যি কোনো সদস্য দাঁড়িয়ে আছেন কিনা আমরা জানি না, তবে অভিযোগটি করা হয়েছে। দ্য প্রিন্ট, ভারতের অন্যতম গণমাধ্যম, তারা বলছে যে ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ঘন্টা পর ঘন্টা নীরবতা পালনের পর পহেলগাম সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। তবে বাংলাদেশের আইন উপদেষ্টার একটি ফেসবুক পেজ থেকে একটি বিষয়টি আরো জটিল করে তোলা হয়েছে। হত্যাকাণ্ডের নিন্দা তিনি ঠিকই জানিয়েছেন, তবে ভারতীয় নিরাপত্তা সংস্থার ঘটনার বর্ণনার উপরে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলতে চেয়েছেন যে আসলে এর পিছনে ভারত সরকারই দায়ী। আমরা এও দেখতে পাচ্ছি যে দ্য প্রিন্টে একথাও বলা হয়েছে, কয়েকদিন আগে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমিনা বালুচ এলেন। পাকিস্তানের পররাষ্ট্র সচিব দীর্ঘ 15 বছর পর পাকিস্তান এবং বাংলাদেশের পররাষ্ট্র পর্যায়ের যে বৈঠকটি অনুষ্ঠিত হলো, সেই বৈঠকে নাকি কাশ্মীর ইস্যু আলোচনায় এসেছে। এখানে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে, সেই বিবৃতি তারা তুলে ধরেছে। এটি আমাদের গণমাধ্যমে এসেছে যে পাকিস্তান কি বলেছিল আমিনা বালুচের সফরের পরে। এখানে বলা হয়েছে যে অবৈধভাবে অধিকৃত ভারতীয় জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কেও বাংলাদেশকে অবহিত করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও কাশ্মীরের জনগণের আকাঙ্ক্ষার আলোকে এই বিরোধের দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। তবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছিল, সেখানে কিন্তু কাশ্মীর প্রসঙ্গে কোনো কথা বলা ছিল না। আমাদের কথা হচ্ছে এই যে ভারতের গণমাধ্যমকে
বিশ্লেষণ করার সুযোগ দিল। ভারতের বিভিন্ন পর্যায়ে বা বিভিন্ন মহলে বাংলাদেশের প্রসঙ্গটি আলোচনায় আনার সুযোগ করে দিলেন অধ্যাপক আসিফ নজরুল। কি প্রয়োজন ছিল? এর আগে আপনাদের সামনে আমি মন্তব্য করেছি, দায়িত্বশীল জায়গা থেকে এগুলো আমরা আমাদের জায়গা থেকে আমরা আলোচনা করতে পারি। নানান ধরনের আলোচনা, মন্তব্য চায়ের টেবিলে, ঘরোয়া আলাপে উঠে আসতে পারে, কিন্তু তিনি তো অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী সমমর্যাদা একজন ব্যক্তি। কিভাবে তিনি এই মন্তব্য করেন, যেখানে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার একটি চেষ্টা ভারতের পক্ষ থেকে আমরা মুহূর্ত দেখতে পাচ্ছি। এর কিছুটা সত্যতা আছে, কিছুটা প্রোপাগান্ডা আমরা অবশ্যই স্বীকার করি, কিন্তু আন্তর্জাতিক মহলের কাছে তো এগুলো খুব দ্রুত পৌঁছে যাওয়ার চেষ্টা করবে ভারত। এমনিতেই ভারতের সাথে বাংলাদেশের যে নতুন করে বলতে ইতিহাসে এই প্রথম বোধহয় যে একটি শিথিল সম্পর্ক, দুই রাষ্ট্রের মধ্যে ভয়ঙ্কর একটি উত্তেজনাকর সম্পর্ক এই মুহূর্তে বিরাজ করছে। পক্ষান্তরে পাকিস্তানের সঙ্গে আমাদের যে একটি উষ্ণ সম্পর্ক তৈরি করার প্রাণান্তকর চেষ্টা, সবকিছুকে কেন্দ্র করে ভারত তো এই ধরনের অস্ত্র খোঁজার চেষ্টায় রয়েছে, এবং সেই অস্ত্রটি ডক্টর আসিফ নজরুল তুলে দিয়েছেন অজ্ঞানে কিংবা সজ্ঞানে। কিন্তু এটি যে আমাদের জন্য কতটা বিপদ ডেকে নিয়ে আসতে পারে ডক্টর আসিফ নজরুলের মতন বিজ্ঞজনেরা বুঝতে পারছেন কিনা আমরা জানি না, অথবা তারা কাদেরকে খুশি করার জন্য এই ধরনের মন্তব্য করছেন আমরা সেটাও ঠিক নিশ্চিত হতে পারছি না। অনুমান আমরা করতে পারি। তবে আবারও বলি, লস্করে তয়বার যে ছবিটি প্রকাশ করেছে ভারতের কোনো গণমাধ্যম, এটি খুবই সিগনিফিকেন্ট। আমি আগেই বলেছি এটি এডিটেড কিনা আমি জানি না। আপনাদের নিশ্চয় মনে আছে লস্করে তয়বাকে অভিযুক্ত করা হয় 2006 সালে যে ভয়ঙ্কর মুম্বাই অ্যাটাক হয়েছিল, যেখানে 209 জন মানুষ মারা গিয়েছিলেন, যার মধ্যে 22 জন ছিলেন বিদেশি। সেই লস্করে তয়বাকে কেন্দ্র করে এখন বাংলাদেশকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার একটি চেষ্টা করা হচ্ছে। ডক্টর আসিফ নজরুলদের মতন বিজ্ঞজনেরা আসলে কাদেরকে খুশি করে ক্ষমতায় দীর্ঘস্থায়ী হতে চাইছেন তা আমরা হয়তো অনেকেই অনুমান করতে পারি। মন্ত্রিত্বের চেয়ারে বসে তারা যে অতিমাত্রায় রাজনীতি করতে গিয়ে কূটনীতির ন্যূনতম জ্ঞানটুকু হারিয়ে ফেলছেন সেটুকু তারা বুঝতে পারছেন না, এবং বাংলাদেশকে স্পষ্টভাবে ক্রমান্বয়ে তীব্রভাবে ভারতের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন, তা তারা বুঝে হোক কিংবা না বুঝে হোক। এই কথাগুলো এই কারণে বলছি যে গত 2 দিন আগে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে যে ভয়াবহ জঙ্গি হামলায় 26 জন মানুষ প্রাণ দিলেন, তার যখন নিন্দা জানানো হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে, প্রধান উপদেষ্টা এর তীব্র প্রতিবাদ জানিয়ে ভারতের সাথে একসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই যে চালিয়ে যাওয়ার কথা বলছেন, মুখে হলেও তো বলছেন, তো সেখানে সেই সরকারের উপদেষ্টারা এই জঙ্গি হামলার জন্য সরাসরি অভিযোগে আঙুল তুলছেন ভারত সরকারের বিরুদ্ধে। এটি কি ধরনের দ্বিচারিতা? অধ্যাপক আসিফ নজরুল গত বুধবার তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি লেখা তুলে ধরেছেন। এই লেখাটি যদিও ভারতের কলকাতার একজনের, তার নাম সায়ক ঘোষ চৌধুরী, তবে সেই লেখাটি তিনি শেয়ার করেছেন। শেয়ার করার অর্থ কি? তার ওই লেখাটিকে তিনি সমর্থন করছেন বিধায় তো সেটি নিজের ফেসবুকে দিচ্ছেন। সেখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে আমি সিম্পলি বিশ্বাস করি না অমিত শাহ অজিত দোভালদের সাহায্য ছাড়া কোনো অস্ত্র চালানোর মতো কোনো লোক কাশ্মীরে ঢুকতে পারে। আগে তবুও একটা জায়গা ছিল, মানে এরকম একটি সম্ভাবনা ছিল যে সেখানে জঙ্গি ঢুকতে পারত, কিন্তু এই হাই টেকনোলজির যুগে বা হাই টেকনোলজির সময়ে সেই জায়গা এতটা সম্ভব নয়, সেই জায়গায় জঙ্গিদের প্রবেশ করা নজরদারি ঘেরাটো পেরিয়ে। এখানে বলা হচ্ছে যে সেখানকার কমান্ডাররা তাকে বলেছেন, অর্থাৎ যিনি লেখাটা লিখছেন, যে জঙ্গিরাও পর্যটকদের আক্রমণ করে না কখনো, তাদের টার্গেটে থাকেন গোয়েন্দা কাজে যারা থাকেন অথবা নিরাপত্তা কাজে যারা নিয়োজিত থাকেন, এবং জঙ্গিরা কোন ধর্ম সেটা জিজ্ঞাসা করে হত্যা করছিল।
সেটাতে বোঝা যায় যে প্ল্যানিং অনেক উপর থেকেও এসেছে, অর্থাৎ ভারত সরকারের শীর্ষ মহল থেকেই এই জঙ্গি হামলার ঘটনা ঘটানো হয়েছে। এবং বলা হচ্ছে যদি পাকিস্তান দায়ী থাকে, কদিন আগে বালুচিস্তানে যে জঙ্গি হামলা হলো, আরেকটি ভয়াবহ হামলা, সেটার বদলা নিতে যদি পাকিস্তান এটি করেও থাকে, তাহলে পাকিস্তান থেকে লোকদের ঢুকতে দিয়েছে যে মোদী সরকার, তাদের দায় নিতে হবে বই কি। মানে বলার চেষ্টা করা হচ্ছে যে এটি সম্ভবত ভারতের একটি প্ল্যানিং এর অংশ, পাকিস্তানের কাঁধে দায় চাপিয়ে দেওয়ার। প্রথমত আমার কথা হচ্ছে নরেন্দ্র মোদী যে এই ধরনের সাম্প্রদায়িক কার্ড খেলতে পারেন না তা নয়, তিনিও সাম্প্রদায়িক কার্ড খেলেন, এই বাংলাদেশেও অনেকে সাম্প্রদায়িক কার্ড খেলেন, এগুলো তো আমরা বিশ্বাস করি। কিন্তু ঘটনার পেছনে পাকিস্তান দায়ী থাক আর না থাক, ভারত তো দায়ী করছে, এবং এতটাই ভারত অ্যাগ্রেসিভ যে পাকিস্তানের সঙ্গে তাদের যে সিন্ধু পানি বন্টন চুক্তি ছিল সেটা বাতিল করেছে, পাকিস্তানিদের সব ধরনের ভিসা বাতিল করেছে। এই অবস্থায় আমাদের পক্ষ থেকে আমাদের সরকারের একজন দায়িত্বশীল প্রভাবশালী উপদেষ্টা এইভাবে মন্তব্য করবেন আরেকজনের লেখা শেয়ার করে, এটি কি মেসেজ দিচ্ছে? যখন কিনা এই বাংলাদেশকেই মৌলবাদের উত্থানের একটি উর্বর ক্ষেত্র হিসেবে চিহ্নিত করছে ভারত, এবং পাকিস্তানের সাথে বাংলাদেশে একটি অন্যরকম সম্পর্ক স্থাপিত হচ্ছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে এই হামলাকে, এই জঙ্গি হামলাকে কি করে অন্যভাবে ট্রিট করা হয়। এবং এটা তো এখনো পর্যন্ত প্রমাণিত নয় যে হামলাটা কে চালিয়েছে, তা আগে থেকেই আমাদের উপদেষ্টারা কিভাবে অভিযোগের আঙুল তোলেন ভারতের দিকেই। এবং একথাও সত্য যে ভারতের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি, মন্ত্রী পর্যায় থেকে হোক আর রাজনীতিবিদদের জায়গা থেকে হোক, বাংলাদেশকে অহেতুক আক্রমণ করছে তাদের বাক্যবাণে, তাদের বিভিন্ন গণমাধ্যম প্রোপাগান্ডা চালাচ্ছে, আমরা এগুলো বিরোধিতা করছি। কিন্তু তাদের ওই বিরোধিতা বা তাদের ওই আক্রমণের জায়গা থেকে আমরা যে পাল্টা এ ধরনের আক্রমণ করব, সেটা কি খুব যুক্তিসঙ্গত? দেখুন, এটি বাস্তবতা। ভারতের মতন বৃহৎ একটি প্রতিবেশী রাষ্ট্রের পাশে থেকে আমরা কেন অহেতুক আক্রমণ করতে যাব? বরং ভারত যাই করুক না কেন, আমরা আমাদের দক্ষ কৌশলের মাধ্যমে, দক্ষ কূটনীতির মাধ্যমে আমরা আমাদের গার্ডস শো করব, আমরা আমাদের পররাষ্ট্রনীতি এমন ভাবে প্রয়োগ করব যেন ভারত বরং তাদের যে আক্রমণের জায়গাটি সেখান থেকে তারা পিছিয়ে যায়, তা না করে আমরা আরো উস্কে দেওয়ার চেষ্টা করছি। যেখানে দুদিন আগেও আমি আপনাদেরকে জানিয়েছি, ভারতের অন্যতম কূটনীতিবিদ বিনা সিকরি সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভারতের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছেন, এবং তিনি স্পষ্টত বলেছেন যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার জামাত নিয়ন্ত্রিত, যে জামাত ৭১-এ বাংলাদেশের বিরোধিতা করেছিল পাকিস্তানের পক্ষ নিয়ে, যুদ্ধাপরাধ কিংবা মানবতা বিরোধী অপরাধের দায়ে তারা অভিযুক্ত। সেই সময় এসে আমরা কিভাবে এই ধরনের মন্তব্য করি? আমাদেরকে একটু মিনিমাম লেভেলের কোনো একটু ভেবেচিন্তে কথা বলা উচিত নয়। এবং এই স্ট্যাটাসটি ডক্টর আসিফ নজরুল ডিলিট করে দিয়েছেন, তিনি বুঝতে পেরেছেন হয়তো, অথবা কারোর পরামর্শ তিনি ডিলিট করেছেন। কিন্তু ডিলিট করলে কি হবে? ততক্ষণে ডিলিট করতে করতে যে সময়টুকু, তার মধ্যে এটি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে অনেকের, এটি ভাইরাল হয়ে গেছে, এটি বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে প্রকাশ এবং প্রচার হয়েছে। ঠিক একই কাজ করেছিলেন এই সরকারের আর এক উপদেষ্টা মাহফুজ আলম, এখন যিনি তথ্য উপদেষ্টা। তিনি কদিন আগে বললেন না যে বাংলাদেশের মানচিত্র বদলে দিতে হবে, বড় করতে হবে, হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকাই খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছুঁতে পারবো না। কি বিপ্লবী কথাবার্তা! তিনিও পোস্ট ডিলিট করে দিয়েছিলেন। আপনার যেই বিশ্বাস ধারণ করতে পারেন না, যে বিশ্বাসে অটল থাকতে পারেন না, যে বিশ্বাস প্রয়োগ করতে গিয়ে পুরো দেশটাই হুমকির মুখে পড়ে, কেন সেই ধরনের কথা, সেই ধরনের মন্তব্য করতে চান? এবং এই মুহূর্তে বাংলাদেশ তো নানান দিক থেকে হুমকির মুখে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছি, এর চেয়ে আপাতত আর এখন এই মুহূর্তে বলতে চাই না। আল্লাহ হাফিজ।